নমস্কার। তাহলে আমি আবার এসে গেছি। এবার আমাদের সেকেন্ড পার্ট, কোনটা? সোশ্যালিজম ইন ইউরোপ। এর আগের চ্যাপ্টারে আমরা পুরো সোশ্যালিজমের আইডিয়াটা পুরো আমাদের জানা হয়ে গেছে। সোশ্যালিজম কিভাবে আসছে, র্যাডিক্যাল ছিল, কনজারভেটিভ ছিল, লিবারাল ছিল, এরা সব মিলে আর কি এর মধ্যে চেঞ্জ আনার চেষ্টা করছে সোসাইটির মধ্যে। কি করে সোশ্যালিজমটা আসবে, তার মধ্যে গুজুপি মসজিনির আমি আলোচনা করলাম। এরকম টাইপের অনেক লোক যারা বিপ্লবী ছিল তারা আস্তে আস্তে নিজের কেন কি এরা সবাই কি বলেছিলাম, এরা সবাই বেশিরভাগই তারা বুদ্ধিজীবী লেখক, তো তারা আর কি নিজেদের আইডিয়াটা দিচ্ছে। এবার আমরা আজকে চলে এসেছি, এটা আমার সোশ্যালিজমের লাস্ট পার্ট, মানে এটা আমি শেষ করেই আজকে আমরা শেষ করে এর পরেরটাই আমরা ফ্রেঞ্চ রেভলিউশন, কমপ্লিট ফ্রেঞ্চ রেভলিউশনের দিকে যাচ্ছি। তার মানে এবার আমরা পড়ে নিচ্ছি যে গত সপ্তাহে আমি বলেছিলাম চারখানা নাম কি, রবার্ট ওন, লুইস ব্ল্যাঙ্ক, কার্ল মার্কস অ্যান্ড ফ্রেডরিক অ্যাঞ্জেল। তো এই চারজনের নাম বলেছিলাম। এই চারজন কি কেন কি আরো অনেক বেশি যারা থিঙ্কার ছিল, যারা বুদ্ধিজীবী ছিল, যারা বই লিখেছিল, যারা আইডিয়া দিচ্ছিল, এদের মধ্যে অনেকে ছিল, কিন্তু আমি এই চারজনেরটা নিয়ে নিলাম। কেন কি এনাদের সব কাজগুলো, মানে এনারা যেগুলো বলেছে এগুলো পরের দিকে বেশিরভাগ করে আমাদের জীবনে বা সমাজের মধ্যে এগুলো এসছে। তো আমরা সবকটা না পড়ে আমরা শুধু চারখানা পড়ছি। তাহলে এবার চলে আসি আমরা। তাহলে এখন আমরা সোশ্যালিজম ব্যাপারটা জেনে গেছি কি সোশ্যালিস্টটা কি, সোশ্যালিজম কি, ক্যাপিটালিজম কি, ন্যাশনালিজম কি, মানে ISM লেগে গেলেই যখনই আমরা এই যে সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ন্যাশনালিজম যখনই ISM লেগে যাবে তার মানে এটা একটা ধারণা, একটা চিন্তাধারা, একটা আদর্শ। ঠিক আছে? তার মানে সোশ্যাল মানে সমাজকে কিভাবে চলা উচিত তার উপর যে আদর্শটা আছে সেটা হচ্ছে সোশ্যালিজম। তার মানে সোশ্যালিজমকে আমরা কি বলি? আর এদিকে ক্যাপিটালিজম মানে যার কাছে পয়সা আছে, পয়সা দিয়ে পয়সা বানাও, তুমি লাভ কামাও, কার কি হলো এত কিছু দেখার দরকার নেই, গরিব মানুষরা কিভাবে হচ্ছে তারা এতটা বেশি দেখে না, তাই তো? এটা আগে মানে এখন একটু চেঞ্জ হয়েছে, কিন্তু আগে এটাই ছিল। সোশ্যালিজম মানে কি, দেশের মধ্যে যে সম্পত্তিটা আছে সেই সম্পূর্ণ সম্পত্তিটা সম্পূর্ণ মানুষের মধ্যে, সে গরিব থেকে গরিব হোক বা বড়লোক থেকে বড়লোক হোক, সবার মধ্যে সমানভাবে যেন ভাগ করে দেওয়া হয়। এটা হচ্ছে সোশ্যালিজমের মোটামুটি আইডিয়া। তারপর তো এর মধ্যে অনেকগুলো শাখা আছে, সেটা আমরা পড়া করবো। ন্যাশনালিজম কি, দেশকে সামনে রেখে, দেশের প্রতি মানে শ্রদ্ধা জানিয়ে এবং দেশকে সামনে রেখেই যে কোনো বিপ্লব করা বা কাজ করা বা দেশকে আগে নিয়ে যাওয়ার জন্য বাদবাকি যে গ্রুপিং করা, মানে একটা দলবদ্ধ হয়ে কাজ করা এবং দেশকে মানে দেশটাই হচ্ছে প্রাধান্য। এটা হচ্ছে কি জাতীয়বাদ, ন্যাশনালিজম। তো এগুলো আমাদের জানা হয়ে গেছে। তাহলে এবার আমরা দেখবো কি, প্রথমে সবাই যখন কথা বলছে কি সোশ্যালিজম হোক, হ্যাঁ, তার মধ্যে সোসাইটি হবে, হবে, সেটা কত লাস্ট চ্যাপ্টারে আমি অলরেডি ওটা পড়ানো হয়ে গেছে, লাস্ট পার্টে আর কি, ফার্স্ট পার্টে, এটা সেকেন্ড পার্ট। তো যখন এটা হলো তখন অনেকে জিজ্ঞেস করছে, মানে এই কোশ্চেনটা তো আসতেই পারে যে সোশ্যালিজম তো আসবে, কিন্তু আসবে কিভাবে, তাই না? এটা তো সবাই কি করে কি, এটা প্রবলেম আছে, ওটা প্রবলেম আছে। আজকালকার পার্টিকে দেখবেন সবাই প্রবলেম গোনাচ্ছে, কিন্তু কেউ সলিউশন দিচ্ছে না। কিন্তু এনারা বুদ্ধিজীবী, এনারা জ্ঞানী লোক, তো এনারা প্রবলেমটাও বললেন কি এই প্রবলেমটা আছে, এবং তার সঙ্গে এটাও বললেন যে এটাকে কি করে করা যেতে পারে, মানে এনাদের কাছে সলিউশনটাও ছিল। তার মধ্যে মেন প্রথম যে সবাই একটা জায়গায় স্থির হলো কি সোশ্যালিজমটা আনতে হলে, তার সঙ্গে আমি এর আগে বলেছিলাম যে সোশ্যালিজমের সঙ্গে সোশ্যালিস্টরাও এলো। তো সোশ্যালিজম একটা আদর্শ, সোশ্যালিস্ট হচ্ছে যারা ওটাকে করে। তো এবার এদের মধ্যে যখন এলো তখন প্রথম যে দুজনকে আমরা দেখব যে রবার্ট ওন আর লুইস ব্ল্যাঙ্ক, এনাদের ব্যাপারে আমরা জানবো। তো এখানে একটা ব্যাপারে এরা দুজনে মোটামুটি স্থির হয়ে গেল যে যদি আমাদের সোশ্যালিজম যদি আনতে হয় সমাজের মধ্যে, তো এনারা বলল যে আমাদেরকে কোঅপারেটিভ বানাতে হবে। এই আজকাল আমরা কোঅপারেটিভ দেখি, এই কোঅপারেটিভ কথাটা এই রবার্ট ওন আর লুইস ব্ল্যাঙ্ক আর কি এই আইডিয়াটা নিয়ে এসেছিলেন। কিন্তু এনাদের দুজনের মধ্যে কিভাবে হবে ধরনের ব্যাপারে দুটো একটা পার্থক্য ছিল। কি পার্থক্য ছিল যদি বলি, এখানে আপনারা দেখুন, রবার্ট ওন 1771 থেকে নিয়ে 1858 পর্যন্ত ওনার আর কি জীবনকাল, উনি যে কাজটা করে গেছে সেটা। হ্যাঁ, তো এনার কি আগে আমরা জেনে নিই কোঅপারেটরটা কাকে বলে।
কোঅপারেটিভ আমরা অনেক অনেক শুনেছি, কিন্তু আমি চাইছি কি পুরো ব্যাপারটা ইন ডিটেল আমি ছোট ছোট জিনিসগুলোকে একবার ক্লিয়ার করে দিতে চাই, যাতে কি মানে পরে কোঅপারেটিভ ছিল, কোঅপারেটিভ কি ছিল, কোঅপারেটিভ আইডিয়াটা কি ছিল, কেন কি সবার তো আলাদা আলাদা ধ্যান ধারণাটা মানে কিভাবে হবে তার উপরে আলাদা ছিল। তো সবাই একটা জায়গায় এলো যে কোঅপারেটিভটা হবে, আমরা কোঅপারেটিভ করে সোশ্যালিজম নিয়ে আসবো। কিন্তু কোঅপারেটিভটা তাহলে কি, কোঅপারেটিভের ব্যাপারটা যদি এখানে বলা হয় দ্য অ্যাসোসিয়েশন অফ দ্য পিপুল, মানে একটা মানে গ্রুপ অফ দ্য পিপুল, হ্যাঁ মানে মানে এক দল পিপুলকে নিয়ে, অ্যাসোসিয়েশন অফ দ্য পিপুল ওয়ার্কিং আর্নিং প্রফিট অ্যান্ড ডিভাইডিং প্রফিট অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ক ডান। মানে সবাই মিলে একটা কাজ করবে এবং তাদের মধ্যে তাদের কাজের ভিত্তিতে তারা নিজের কেন কি যখন আমি কাজ করছি তার জন্য তো আমার কিছু উপার্জন দরকার, আমি তো কিছু পয়সা পাবো বা আমি কোনো লাভ পাবো। তার মানে আমরা সবাই মিলে যখন কাজ করব তার যে সেখান থেকে যে প্রফিটটা আসবে সবাই নিজের কাজ অনুযায়ী সবার মধ্যে সমানভাবে ভাগ করা হবে। খুব ভালো, কিন্তু এরকম হয় কি, কিন্তু ঠিক আছে, এই আইডিয়াটা এসছিল, ঠিক আছে, পরে হচ্ছে ওটা, ঠিক আছে। এই হচ্ছে কোঅপারেটিভ আইডিয়া। এই কোঅপারেটিভটা করবে কি করে, এটা তো কোঅপারেটিভ হয়ে গেল। এই ব্যাপারে এরা দুজন কিন্তু একমত এবং আমরাও মত কি কোঅপারেটিভ মানে হচ্ছে কি একসঙ্গে যতগুলো লোক মানে কিছু সংখ্যক লোক একসঙ্গে কোনো একটা কাজ করছে এবং ওটা থেকে যে প্রফিট আসবে সেটাকে সমান সমান ভাবে আমরা ভাগ করে নেব, এটা কোঅপারেটিভ। সে ঠিক আছে। এবার এই কোঅপারেটিভের জন্য রবার্ট ব্রাউন কি করলেন, উনি একটা আইডিয়া দিলেন। উনি কি বললেন, সবার আগে আমি আপনাদেরকে রবার্ট ব্রাউনের ব্যাপারে আমি কিছু জানিয়ে দিতে চাই। এই রবার্ট ব্রাউন অ্যাকচুয়ালি ইনি ইংল্যান্ডের লোক, ইনি ইংল্যান্ডে থাকতেন। ইংল্যান্ডে ওনার যত কর্ম মানে প্রথম দিকে যে কাজটা উনি ওখানে করেছেন, উনি ব্যবসা করতেন, ব্যবসা করার পর অনেক টাকা পয়সা কামিয়েছিলেন। টাকা পয়সা কামাবার পর দেখুন, যেহেতু উনি টাকা কামিয়েছেন তো উনি জানেন উনি কি বলছে, আগে এটা বলে দিই কি উনি যখন টাকা পয়সা কামাবার পর উনি ইংল্যান্ড থেকে আমেরিকা চলে যান এবং আমেরিকাতে গিয়ে উনিও সোশ্যালিস্ট ছিলেন এবং ওই আদর্শের উপরে একটু ওনার বিশ্বাস ছিল। তো উনি উনি কোঅপারেটিভটাকে কিভাবে লিড করলেন, যেহেতু উনি ব্যবসায়ী, উনি এর আগে টাকা পয়সা কামিয়েছেন, তো উনি কি করলেন, উনি আমেরিকাতে গিয়ে একটা সোসাইটি বানিয়েছিলেন এবং ওই সোসাইটিটা হচ্ছে হারমোনি ইন দ্য ইন্ডিয়ানা, ইউএসএতে, ঠিক আছে। ইন্ডিয়ানাতে উনি একটা সোসাইটি করেছিলেন সেটার মধ্যে। তো উনি কি করেছিলেন এবং কি ভাবতেন, উনি বলছেন উনি বলছেন যে আমরা কোঅপারেটিভ কমিউনিটি নিউ, উনি বলছেন থ্রু এ কালেক্টিভ ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভ। আমি ওই জন্য লিখে দিয়েছি সবকটা যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। উনি বলছেন কোঅপারেটিভটা তো হবে কিন্তু ইনিশিয়েটিভটা হবে ইন্ডিভিজুয়ালি, মানে যে যতটা কাজ করবে সে ততটা পাবে। ব্যাপারটা তো সে আগে মানে সবাই নিজের মানে কি মনে করেন একটা কোম্পানি চালাচ্ছে, একটা কোঅপারেটিভ তৈরি হলো, ওই কোঅপারেটিভের মধ্যে সবাই নিজের কাজগুলো করবে, কেউ কারোর ওপর মালিকানা থাকবে না। কেন কি এনাদের মেন এই যত সোশ্যালিস্ট লিবারাল আর এরা ছিল, এদের কিন্তু মেন রাগটা হচ্ছে ক্যাপিটালিস্টদের উপর। কাদের উপর? জমিদাররা, যারা বড় ওয়েলথি ওনার আছে, যাদের কাছে বড় বড় ফ্যাক্টরি আছে, তাদের উপর এদের রাগ, জমিদারের উপর রাগ এবং ফ্যাক্টরি ওনারদের উপর রাগ। তো ইনি কি বলছেন কি কেউ আর মালিক হবে না, মালিকানাটা চলে যাবে, সবাই একসঙ্গে কোঅপারেটিভ হিসাবে কাজ করবে, কিন্তু সবাই নিজের কাজটা করবে। তো একজন যার এই কাজটা মানে কাউকে কেউ কিছু বলবে না যে এটা তুমি করো, এটা তুমি করো, এটা না, এটা তোমাকে এটা করতে হবে, তোমাকে এটা করতে হবে না। সবাই নিজের কাজটা নিজের মতন করবে। কেন কি সবার ওই কোম্পানিটা বা যে কোনো কোঅপারেটিভ যখন হবে এটা তো সবার, তাহলে কাজও তো সবাই করবে, আর সবাই নিজের কাজটা করলেই তো আমার কাজটা বেরিয়ে আসবে। খুব ভালো আইডিয়া, কিন্তু সব মানুষকে আমি জানি না, ঠিক আছে। কিন্তু এনার এই আইডিয়াটা বললো কি সবাই নিজের কাজ করবে, ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভ করে, এবং যার যেরকম কাজ সেভাবে হয়তো টাকাটাও পাবে। কিন্তু তারপর এসে গেল, এটা তো হচ্ছে রবার্ট ব্রাউন। তারপর লুইস ব্ল্যাঙ্ক কি বললেন, লুইস ব্ল্যাঙ্ক বললেন উনি 1813 থেকে নিয়ে 1882 পর্যন্ত ওনার কাজ মানে ওনার জীবনকাল। আমি এমনি এগুলো দিয়ে দিচ্ছি যাতে মনে রাখার জন্য। হ্যাঁ, তো এবার কি হচ্ছে তারপর হয়ে গেল। তো ইনি কি বলছেন কি কোঅপারেটিভ তো ইনি তো জানেন, কেন কি
সবাই মিলে তো একসঙ্গে কাজ করবে, এটা কোনোদিনই সম্ভব নয়, এটা আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মনে হয়। আপনারা ভাবুন, আপনারা যদি চান মানে আমার সঙ্গে যদি আপনি একমত হন তাহলে কমেন্টে হ্যাঁ বা না আপনারা লিখতে পারেন। এবার ভাবুন কি ইনি বলছেন হি সাপোর্টেড গভর্নমেন্ট ইনকর্পোরেট টু দ্য রিডিউস ক্যাপিটালিস্ট এন্টারপ্রাইজ, মানে কি ক্যাপিটালিস্ট যে এন্টারপ্রাইজ হবে তাকে আটকাবার জন্য এই কোঅপারেটিভটা যেটা হবে সেটা যেন গভর্নমেন্ট দ্বারা কন্ট্রোল করা হয়। রবার্ট ওন কি বললেন, উনি বলে ইন্ডিভিজুয়াল হবে, এখানে কেউ কোনো মালিক থাকবে না, কেউ কোনো কন্ট্রোল থাকবে না, সবাই নিজে নিজের কাজটা করবে এবং তার বদলে তার যা পারিশ্রমিক আর যে লাভ হবে সেটা ওরা ভাগ করে নেবে। ইনি বলছেন এনারটা ভালো, এনারটা লুইস ব্ল্যাঙ্কের ব্যাপারটা আপনারা করবেন কেন কি এরপরে যখন আমি রাশিয়ান রেভলিউশন পড়াবো এনার কথাটা কিন্তু বারবার আসবে, এনার আইডিয়াটা ভালো মতন মনে করুন, মনে রাখুন কি এটা উনি কি বলছেন। তাহলে কোঅপারেটিভ হবে মানে একটা সোসাইটি হবে, সেই সোসাইটির মধ্যে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করবে, কিন্তু তার যে দেখাশোনা বা যার এটা গভর্ন কি করবে, গভর্নমেন্ট সাপোর্টেড বাই দ্য গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট দ্বারা সাপোর্ট করা থাকবে, মানে গভর্নমেন্টের যে হেড হবে সেই তো ওটা চালাবে, তো এটা হচ্ছে ওনার। আর গভর্নমেন্ট শুড বি দেয়ার টু ফেসিলিটেট টু দ্য কোঅপারেটিভ, মানে গভর্নমেন্টই ফেসিলিটেট করবে এটা, তার মানে এটা আমরা জেনে গেলাম। তাহলে এই হচ্ছে ব্যাপার, মানে যেহেতু সমাজ সোশ্যালিজম আইডিয়া সবাই জানে, কেন কি ফরাসি বিপ্লবের পর এই আইডিয়াগুলো আস্তে আস্তে গ্রো করেছে, কিন্তু নেপোলিয়নে মারা যাওয়ার পর নেপোলিয়ন হেরে যাওয়ার পর 1815 থেকে তারপর থেকে আস্তে 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 লিবারাল হলো, র্যাডিকাল হলো, কনজারভেটিভ হলো, যারা রাজরাজাকার জমিদাররা ছিল তারা, এরা সবাই মিলে আস্তে আস্তে এদের মধ্যে যত এর আগে তো আমার ওগুলো পড়ানো হয়ে গেছে। ও এই সোশ্যালিজমে আমি কি বলেছিলাম, ওই 60 বছরের মতন অবস্থাতে 1815 থেকে নিয়ে 1870 পর্যন্ত আমি যেটা বলেছিলাম কি আমি ওটা পড়াচ্ছি, ওর মধ্যে এই সোশ্যালিজমের যে আইডিয়াটা গ্রো করছে এবং গ্রো করতে করতে তার মধ্যে কিছু থিঙ্কার আসছে রবার্ট ওন মতন আর লুইস ব্ল্যাঙ্কের মতন, যারা এই আইডিয়াগুলো ওনারা দিচ্ছেন। ঠিক আছে, এবার তো এটা হয়ে গেল। এবার মনে করুন কি যখন একটা জিনিস এমনি ধরে দিচ্ছি কি যদি এরকম কোঅপারেটিভটা হবে, কাজটা তো সবাইকে করতে হবে, কিন্তু সবাই কি একসঙ্গে কাজ করবে? কেন কি এর আগে কি ছিল, এর আগে ছিল ক্যাপিটালিস্ট, যারা কি করতো নিজের জন্যই আর কি যা ইনকাম করতো, ওরা টাকা পয়সা লাগাতো, যা ইনকাম হতো সব ওদের, কিন্তু আর বাদ বাকি লোকে কিছু দেখতো না। কিন্তু এখানেও হওয়ার পর যখন হবে তখন কি হবে, তখন তো কেন কি সবাই তো মালিক হবে না, বা সবার কথা তো চলবে না, চলবে কিন্তু একজন বা দুজন বা 5 জনের কথা। তার মানে আপনাকে শেষে কিন্তু ওইখানটাই আসতে হবে। আপনারা কি ভাবছেন, তাই তো? কেন কি এখানে যদি মনে করুন কি 2000 লোক কাজ করছে একটা জায়গায়, তাহলে 2000 লোকের একটা কোঅপারেটিভ তৈরি করলাম, 2000 লোক যা যা বলবে তাই শুনতে হবে, তাহলে কাজটা হবে কি করে? তাহলে ওখানেও পরের দিকে আপনাকে কয়েকটা একটা কমিটি বানিয়ে, ছোট একটা কমিটি বানিয়ে তাদের তত্ত্বাবধানেই, তাদের অর্ডারেই, তাদের সাপোর্টেই, মানে তাদের কন্ট্রোলেই আর কি ওই জিনিসটা হবে। তাহলে ব্যাপারটা আইডিয়াটা খুব বড়, কিন্তু পরের দিকে কি হচ্ছে না হচ্ছে। তাহলে এবার আমরা চলে আসছি, রবার্ট ওনটা হয়ে গেল, লুইস ব্ল্যাঙ্ক হয়ে গেল, আমি শুধু আইডিয়া এদের যে 4 জনের ব্যাপারে বলেছিলাম তার আইডিয়াটা। এবার আমরা এসে যাচ্ছি কার্ল মার্কস আর ফ্রেডরিক অ্যাঞ্জেল কি বলেছিলেন তার উপর। সবার আগে আমি একটু কার্ল মার্কসের ব্যাপারে ছোট্ট করে একটা বলে দিই। কার্ল মার্কস কিন্তু হচ্ছেন জার্মানির লোক, ঠিক আছে? উনি জার্মানির লোক, উনি পরে উনি খুব মানে ওনার আর কি আর্থিক অবস্থা কোনোদিনই ভালো ছিল না, আর উনি তারপর ইংল্যান্ডে চলে আসেন এবং ইংল্যান্ডেই উনি খুব মানে সিম্পল অবস্থায় থাকতেন এবং সারাক্ষণ উনি সিগারেট খেতেন, আমার যেটুকু মনে আছে, যদি ভুল হয় আপনি আমার বলে, উনি সিগারেট খেতেন আর খুব বই লিখতেন আর এইসব ব্যাপারগুলো দেখতেন। আর ওনার সব থেকে মেন ব্যাপার কি যখন শিল্প বিপ্লব হয়েছিল তখন কিন্তু উনি ইংল্যান্ডে ছিলেন আর শিল্প বিপ্লবটা ইংল্যান্ডে হয়েছিল। তো উনি আর কি ওয়ার্কারদের যে দৈনিক অবস্থাটা উনি খুব কাছ থেকে দেখেছিলেন, তাই জন্য উনি তার উপরে অনেক কিছু লিখেছিলেন। উনি একটা ভালো লোক, হ্যাঁ, তো উনি একটা বড় থিঙ্কার। তো উনি ওনার মতন করে আইডিয়াটা বলবেন, আমি ওটা বলবো। তার আগে আমি এনার ব্যাপারে বলে দিই, ফ্রেডরিক অ্যাঞ্জেল, ইনি আর কি কার্ল মার্কসের খুব ক্লোজ ফ্রেন্ড।
আর দুজনে মিলেই আর কি বইগুলো লিখতেন। হ্যাঁ, তো ওনাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল এবং বন্ধুত্ব ছিল। এটা আমি শুধু একটু জানিয়ে দিলাম। পরে যখন কার্ল মার্কস পড়াবো তখন কিন্তু পুরো ব্যাপারটা আমি আরো ইন ডিটেলে কার্ল মার্কস আর ফ্রেডরিক এঞ্জেলের ব্যাপারে আমি আরো কিছু বলবো। তাহলে আমি ওনার ব্যাপারটা বলে দিলাম। এবার আমরা দেখছি কি ওনাদের আইডিয়াটা কি ছিল। রবার্ট ওন আর লুইস ব্ল্যাঙ্কের আইডিয়াটা আমাদের হয়ে গেল। এবার আমরা কার্ল মার্কস আর ফ্রেডরিক আজকে ওই আইডিয়াটা আমরা একসঙ্গেই পড়বো, কেন কি দুজনে প্রায় একই ধরনের ভাবতেন আর একই সঙ্গে লিখতেন। তো সেহেতু আমরা দুজনকে একসঙ্গে নিচ্ছি। এনাদের আইডিয়া কি ছিল, এনারা আর একটা আর্গুমেন্ট তৈরি করলেন। কি এনারা আর্গুমেন্ট করলেন, দে আর্গুমেন্ট টু দ্য আইডিয়া অফ দ্য সোশ্যালিজম ইন্ডিভিজুয়াল সোসাইটি। ও তো ইন্ডিভিজুয়ালি রবার্ট ওন কি বলেন, ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভ তো ছিলই, ইনি ইন্ডিভিজুয়াল সোসাইটি বানাবার মানে পুরো সোসাইটিটাই বানিয়ে দেবেন। ইন্ডিভিজুয়াল সোসাইটি মানে ওনাদের মেইন যে আইডিয়াটা ছিল যে এই ইন্ডিভিজুয়াল একটা সোসাইটি ওনারা তো পরে বানাবেন, কিন্তু তার আগেও তো ইন্ডিভিজুয়াল সোসাইটি ছিল। কোনটা ছিল? ক্যাপিটালিস্ট যারা ছিল, যারা কনজারভেটিভ ছিল, যারা জমিদাররা ছিল, পরে গিয়ে ওরা ফ্যাক্টরি লাগাচ্ছে, ওটাও তো একটা সোসাইটি বলতে গেলে। হ্যাঁ, সোসাইটি মানে একটা কিছু মানুষের একটা অংশ আর কি, মানে সমূহ, যেখানে আর কি ওই ধরনের একই ধরনের মানুষ একটা জায়গায় থাকে, ওটাকে সোসাইটি বলা হয়। তো তার মানে কি হলো কি এর আগের যে ইন্ডিভিজুয়াল যে সোসাইটি ছিল তার জায়গায় এনারা অন্য একটা সোসাইটি বানাবার চেষ্টা করছেন। আর আগের সোসাইটি কারা ছিল? ক্যাপিটালিস্ট সারা ছিল, যারা ব্যবসা করে করছিল কিন্তু কাউকে দেখছিল না, মানে লেবারদের ব্যাপারে বেশি চিন্তা করছিল না। তো এনারা বললেন কি আর একটা আমাদের সোসাইটি, ইন্ডিভিজুয়াল সোসাইটি বানাতে হবে। কেন কি এর আগের যে সোসাইটি ছিল সেটা আমি বললাম, যারা ক্যাপিটালিস্ট ছিল ওরা যা ব্যবসা করতো, ওরা হয়তো টাকা লাগালো, ফ্যাক্টরি লাগালো, কিন্তু কাজ কি করছে? কাজ করছে ওয়ার্কাররা। আর তারপর ওয়ার্কারদের কাজ হয়ে যাওয়ার পর প্রফিটটা ওরা নিয়ে চলে যাচ্ছে, টোটাল প্রফিটটা নিয়ে চলে যাচ্ছে। এবং শ্রমিকদের যে বাজে অবস্থা, ওদের থাকা, এর আগে যেটা বলেছিলাম হাউসিং এর ব্যবস্থা এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা এবং নোংরা জায়গায় কাজ করার একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার, হেলথের প্রবলেম হচ্ছে শ্রমিকদের, যারা নোংরার মধ্যে কাজ করলে কি হবে, রোগ টুক তো হবেই। তো এবার রোগ যখন হচ্ছে, একটা লোক কাজ করছে, কিছু টাকা পাচ্ছে, মানে কাজ করে টাকা পাচ্ছে, হঠাৎ ওই নোংরা জায়গায় কাজ করতে গিয়ে রোগ হয়ে গেল, মানে শরীর খারাপ হয়ে গেল, তখন তো আর কাজে যেতে পারছে না, তখন তো না খেতে এবং মানে ওর অবস্থা খারাপ হয়ে যাবো, কি করে ফ্যামিলি চালাবে? তো এইসব ব্যাপারগুলো আর কি ক্যাপিটালিস্টরা যারা ছিল তারা এগুলো দেখছিল না। এবং এই জিনিসটা কার্ল মার্কস খুব কাছ থেকে উনি এটা দেখেছিলেন বলে আর কি উনি ওনার এই আইডিয়াটা এলো। তো ওদের মেন ছিল কি, ক্যাপিটালিস্ট যারা ছিল কি করে আমরা পয়সা থেকে পয়সা কামাবো। তারপরে এবার উনি কি ভাবতেন, উনি যে বিলিভ করতেন, মার্কস বিলিভ দ্যাট দ্য ফ্রি দেমসেলফ ফ্রম দ্য ক্যাপিটালিজম এক্সপ্লোশন, মানে এই যে ক্যাপিটালিস্টরা যে শ্রমিকদের উপর যে শোষণ করছে সেখান থেকে তাদেরকে যেন মুক্তি দিতে পারি, বা একটা মুক্তি দেওয়ার একটা কিভাবে মানে মুক্তি দেওয়া যেতে পারে তার উপরে উনি আর কি এটা ভাবছিলেন, মানে উনি এটা সবসময় বিলিভ করতেন। তারপরে কন্ডাক্ট এ র্যাডিক্যালি সোশ্যালিস্ট সোসাইটি। তারপর উনি বলছেন যে মানে র্যাডিক্যালি আর কি এই সোসাইটিটাকে তৈরি করতে হবে, মানে ক্ষমতাকে, যে ক্যাপিটালিস্ট আছে, যে ফ্যাক্টরি যারা আছে, ফ্যাক্টরিতে যারা কাজ করছে, যারা ওরা আন্দোলন করে ফ্যাক্টরিটাকে নিয়ে নেয়। অ্যাকচুয়ালি আমি কিন্তু উনি যেটা বলেছেন আমি সেটাই বলছি, মানে একজনের ফ্যাক্টরি যেখানে লোকে যায়, ওই ফ্যাক্টরির মালিক এই কিছু লোককে রেখেছে, হ্যাঁ ঠিক আছে, প্রফিটের জন্য ও রেখেছে, কি ওদেরকে দিয়ে কাজ করাবে, সে প্রফিটও পাবে। কিন্তু কার্ল মার্কস কি বলছেন, কি ওই পুরো যত লোক ওখানে কাজ করছে তারা আন্দোলন করে র্যাডিক্যালি, মানে উগ্রভাবে পুরো ওই কোম্পানিটাকে যেন নিয়ে নেয়, বাই ওভারথ্রো রুল অফ প্রাইভেট প্রপার্টি অ্যান্ড কন্ট্রোলিং সোসাইটি। আর যেটা হবে মানে পুরো ওভারথ্রো করে ওদেরকে বের করে দিয়ে ওটাকে নিয়ে নেয় এবং নিয়ে কন্ট্রোলিং সোসাইটি, মানে এটা সোসাইটি তৈরি করো, যেটা আমি আগে বললাম, একটা সোসাইটি তৈরি করো এবং ওই সোসাইটিটাই আর কি, এই ওই সোসাইটিটা যেটা বলা হবে তাকে, সেটা হচ্ছে কমিউনিজম। আমি যেগুলো বললাম একেবারে বইয়ের কথা বলছি, আমি কোনো বাজে কথা বলছি না। কারা এই আপনারা যেগুলো জানতেন, এটা কমিউনিজম, মানে পুরো বড়লোক যারা আছে, যারা ক্যাপিটালিস্ট আছে, তাদের ফ্যাক্টরিকে জোর করে নিয়ে একটা সোসাইটি বানাবো,
আর ওরাই নাকি পুরো চালাবে, তা সেটা কি, সে কোন বেসের ওপর? কমিউনিজম। ওটা ওই ওই সোসাইটিটা কি সোসাইটি হবে? সেই সোসাইটিটা হবে কমিউনিস্ট সোসাইটি। আমি যা পড়াচ্ছি 4-5টা বই থেকে আমি পুরো দেখে পুরো নিয়ে আমি পুরো দায়িত্ব নিয়ে এটা বলছি কি এই সোসাইটিটা, ওনাদের যে সোসাইটিটা হবে কি বড় লোকের যে জমি বা ওদের যে ফ্যাক্টরি ওগুলোকে সব নিয়ে একটা পুরো মানে ওভারথ্রো করে ওদেরকে বের করে, যেটা রাশিয়া হয়েছিল, পরে আমি গিয়ে আমি পড়াবো, ওদেরকে বের করে দিয়ে একটা সোসাইটি পুরো ওটাকে কন্ট্রোল করবে। যে সোসাইটিটা হবে সেই সোসাইটিটা হবে কমিউনিস্ট সোসাইটি। কমিউনিজমের পুরো বেসিক ব্যাপারটা হচ্ছে এটা, ঠিক আছে? আমি এত বলি। এবার আপনারা ভাবুন যে একটা লোকের ফ্যাক্টরিকে যারা কাজ করছে, যাদেরকে ফ্যাক্টরির মালিক কাজ দিয়েছে, কেন কি এর আগে তো কোনোদিন ফ্যাক্টরি হতো না। এর আগে তো লোক সবাই চাষে কাজ করতো, চাষে কিছু উপার্জন হলো, ঠিক আছে, নাহলে খরা হয়ে গেল, সব লোক নাকে দেবে মরছিল। তো ক্যাপিটালিস্ট হতে ওদের কাছে টাকা আছে, ওরা রেখেছে। এখন এনারা বলছেন যে না, ওদেরকে তো সরাবই, কিন্তু আমরা একটা কোঅপারেটিভ বানাবো। ইনি সোসাইটি বানাচ্ছেন, ইনি কার্ল মার্কস আর ফ্রেডরিক এঞ্জেল বলছেন ইনি পুরো সোসাইটি বানাবেন, যে সোসাইটিটা কমিউনিস্ট সোসাইটি হবে। যারা ওদের পুরো যে ক্যাপিটালিস্ট আছে তাদেরকে ওভারথ্রো করে, র্যাডিক্যালি ওভারথ্রো, ঠিক আছে, ভালো মতো এটা ভাবো, র্যাডিক্যালি সোশ্যালিস্ট সোসাইটি ওভারথ্রো the rule of private property controlling society called communist society. This is okay. তো এটার ব্যাপারে আপনারা কি ভাবছেন, কি এটা কি ঠিক না ঠিক নয়? আপনারা একটু কমেন্ট করে যদি জানান আমার খুব ভালো লাগবে কি আপনারা কি ভাবছেন। আর আমি কি ভাবছি সেটা আমি পরের দিকে বলবো। আগে আমি পুরো ব্যাপারটা আপনাদেরকে জানিয়ে দিলাম, পুরো একেবারে বইয়ের মধ্যে যেটা লেখা আছে সেটা আমি আপনাদেরকে পুরো এক্সপ্লেন করে, এই জন্য আজকে আমি অনেকটা লিখেছি এই জন্য, কেন কি এই পুরো ব্যাপারটা যতক্ষণ আপনারা পুরোটা বুঝবেন ততক্ষণ কমিউনিস্ট কি বা র্যাডিক্যাল কি বা লিবারাল কি বা কনজারভেটিভ কারা, ক্যাপিটালিস্ট কারা, ন্যাশনালিস্ট কারা, সোশ্যালিস্ট কারা, সোসাইটি কারা, কোঅপারেটিভ কি, এই পুরো ব্যাপারটা কিন্তু আমি ইন ডিটেল বোঝাতে যাচ্ছি। আর কোথাও যদি আপনাদের মনে হয় যে আমি কোথাও একটা করেছি, আপনারা প্লিজ কমেন্ট করবেন, আর প্লিজ ওকে কমেন্ট করবেন, ঠিক আছে? তাহলে আমি এতগুলো জিনিস অলরেডি আমি সোশ্যালিজম থেকে মানে আগে থেকে নিয়ে শুরু করে আমি পুরোটা অলরেডি বোঝানো হয়ে গেল। এবার আমরা আসছি যে এই যে সোসাইটিটা, এই সোশ্যালিজমের সাপোর্টটা কিভাবে হবে, ঠিক আছে? এটা এবার মনে করেন আমরা 70 পর্যন্ত আমরা এসে গেছি। আমি যেটা বলছিলাম কি নেপোলিয়ন হারার পর, তারপর থেকে তার আগেই ফ্রেঞ্চ রেভলিউশনে এই জিনিসটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। কিন্তু এর নেপোলিয়ন যেহেতু পুরো ইউরোপের ওপরে ইউরোপকে অলমোস্ট ঝিতে নিয়েছিল, এবং তারপর ওর সন্ত্রাসে এই লোকের মধ্যে যে ন্যাশনালিজমের একটা ফিলিং এসেছিল কি আমাদের ঐক্য হতে হবে, এবং যারা র্যাডিক্যাল ছিল তাদের একটা ফিলিং এসেছিল কি না ভোটিং রাইট নিতে হবে আমাদেরও এই সময়। কেন কি যারা খুব তখন এই জিনিসটা তো খুব বাজে ছিল, যারা সমাজের মধ্যে খুব নিচু স্তরের যারা মানুষ ছিল, যারা গরিব ছিল, তাদের কোনো সেই ছিল না। মানে সে মানে হচ্ছে তাদের কথা কেউ কোনোদিন ভাবতেও না, ওদের কথা কেউ শুনতো। হ্যাঁ, তো এটা র্যাডিক্যালরা আর কি তার উপর করে। কিন্তু লিবারেলরা কি বলছে কি হয়তো রাজা থাকুক, কিন্তু কনস্টিটিউশন দিয়ে দেশটা চলুক বা সোসাইটি মানে পুরো ব্যাপারটা আর কি হোক। কিন্তু তার মধ্যে এই মহানুভ রবার্ট ওন, লুইস ব্ল্যাঙ্ক, কার্ল মার্কস অ্যান্ড ফ্রেডরিক এঞ্জেল, এনারা এসে তার মধ্যে নতুন নতুন আইডিয়া আর কি সমুদ্রের মধ্যে টং 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 ফেলেছে। এবার কার আইডিয়াটা পরে কোনটা কাজে লাগছে সেটা আমরা দেখব। কিন্তু আমরা এবার দেখবো কি এগুলো তো এই আইডিয়াগুলো মানে মোটামুটি হয়েছে 1860-70-এর মধ্যে এই আইডিয়াগুলো সব চলছে, ঠিক আছে? কেন কি এখানে আপনি রবার্ট ওনকে দেখুন 1771-এ, তার মানে উনি তো 1771 থেকে ইনি 1813-তে এই আইডিয়াগুলো দিয়েছেন। 1813 থেকে 1882 মানে প্রায় মানে তার আগে, তারপর থেকে মানে এইসব পুরো আইডিয়াগুলো চলছে। তো এগুলো সব দেখুন 1858, 1882, 1813 থেকে, তার মানে পুরো 1870 পর্যন্ত, এই 60-70 পর্যন্ত এই আইডিয়াগুলো চলছে, এবং কার্ল মার্কস ঠিক সেই সময়কার।
তো এই ব্যাপারগুলো চলছে। কিন্তু তারপরে একটা কথা উঠলো যে মনে করুন কি সোসাইটিটা তখন করব, কিন্তু সোসাইটি মানে সোশ্যালিজমটা যেটা আমরা করব, আমরা যে সমাজে আনবো, ইউরোপে যে আমরা পড়ছি সোশ্যালিজম ইন ইউরোপ, পুরো ইউরোপের মধ্যে যে সোশ্যালিজমটা আনা হবে, আমি তো জায়গায় জায়গায় সব এগুলো বললাম, কিন্তু এটা যে আসবে তাকে তো কিছু সাপোর্ট করতে হবে, কি কারোর সাপোর্ট ছাড়া তো আমি হয়তো বাড়িতে বসে ভাবছি, তাতে তো আর কোনো বিপ্লব আসবে না বা কোনো কিছুই হবে না। কাউকে কাউকে গিয়ে কিন্তু আমি যদি দলবদ্ধ হয়ে একটা ছোট ছোট দল বানালাম, তাতেও কিন্তু আমার কোনো কাজ হবে না। কেন কি যতক্ষণ না একটা বড় দল হবে ততক্ষণ ওই জোরটা বাড়ে না, তাই তো? আপনারা তাই বিশ্বাস করেন তো? তাহলে এবার হচ্ছে কি সাপোর্টটা কি করে বলে, এবার সাপোর্টটা যখন এলো, এই সাপোর্টটা এটা খুব ইম্পর্টেন্ট। আমরা এবার শেষের দিকে এসে গেছি। আমি কি বললাম, সরি লেখা আছে 1870, যেটা বললাম 60-70-এর সময় এসব চলছে। এবার 1870-এ কি হচ্ছে, প্রথমে আমি আরেকটা বলে দিই। 1870-71 জার্মানি ইউনিফিকেশন হয়ে গেছে, জার্মানির একীকরণ হয়ে গেছে। ঠিক সেই সময় 1870-71 ইটালিও ইউনিফিকেশন হয়েছে, ইটালির একীকরণ হয়েছে, এবং এখানেও এগুলো আমার পড়ানো হয়ে গেছে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। ইটালি ইউনিফিকেশন আর জার্মানি ইউনিফিকেশন তখন হয়েছে, তখনও এই বিপ্লবগুলো এই জিনিসগুলো আসছিল, ঠিক আছে। এবার দেখুন 1870-এ সোশ্যালিস্ট আইডিয়া স্প্রেড থ্রু দ্য ইউরোপ। যখনই আমি যেটা বললাম জার্মানি ইউনিফিকেশন আর ইটালির ইউনিফিকেশন যখনই হচ্ছে, তখন আরো ব্যাপারটা মানে এই সোশ্যালিজমের যে আইডিয়াটা আরো বাড়ে। কেন কি তখন তো রাজা তো শেষ হয়ে গেছে, নেপোলিয়ন 3 হেরে গেল, তারপরে এদিকে অস্ট্রিয়া হেরে গেল, এদিকে তারপর আবার যে কি বলে জার্মানিও ওটোমান বিসমার্ক তখন পুরো ব্যাপারটা ও আর কি সংস্কার করছে। তো ওই সময় এবার ছড়াচ্ছে, কিন্তু তখন এবার আমি যেটা বললাম কি ছোট ছোট দল দিয়ে কিছু হবে না, যতক্ষণ না একটা বড় দল হবে। তখন কি হলো কি, তখন একটা অ্যাসোসিয়েশন তৈরি হলো। এগুলো তো সব ছোট ছোট আঞ্চলিক একটা ব্যাপার চলছিল, কিন্তু এবার একটা ইন্টারন্যাশনালি যদি বড় একটা, যেমনি মনে করুন কি আমি রাশিয়ার মধ্যে ধরুন বা জার্মানির মধ্যে ইউনিফিকেশন হচ্ছে, একটা ছোট জার্মানির মধ্যে হচ্ছে, ইটালির মধ্যে ইউনিফিকেশন হচ্ছে, ইটালির মধ্যে হচ্ছে, এবার মনে করুন কি ফ্রান্সে হচ্ছে, তো ফ্রান্সের মধ্যে হচ্ছে। কিন্তু এটা কি যখন বড় হবে, তখন যদি ইটালি ফ্রান্স আর সব জায়গায় যদি একই হয়, তাহলে কি হলো, ইন্টারন্যাশনাল হয়ে গেল না, কেন কি অনেকগুলো দেশ মিলে কাজ হচ্ছে, তখন একটা ইন্টারন্যাশনাল বডি তৈরি হলো। সেই বডিটার নাম কি হলো, সেকেন্ড ইন্টারন্যাশনাল। আপনি বলবেন এটা আবার কোনো নাম হয় না, এটা সেকেন্ড বা কেন হলো, যদি ফার্স্ট ইন্টারন্যাশনাল করবে, কেন কি ফার্স্ট ইন্টারন্যাশনাল অলরেডি আছে কোথায়, যারা ক্যাপিটালিস্ট আছে তাদের তো একটা অ্যাসোসিয়েশন অলরেডি পুরো সারা পৃথিবীতে রয়েছেই, যেমনি ইংল্যান্ড আছে, আমেরিকা আছে, বা অন্যান্য যে ক্যাপিটালিস্ট যারা আছে, যারা ওদের তো একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ওদের তো স্বীকৃতি আছে। তাই জন্য এরা সেকেন্ড ইন্টারন্যাশনাল বানালো। আমি এই সেকেন্ড ইন্টারন্যাশনালকে এই জন্য মার্ক দিয়ে দিলাম, এটা জানার জন্য কি সেকেন্ড ইন্টারন্যাশনাল মানে কোনো ব্যাপার না, এর নামটা হচ্ছে যেহেতু ফার্স্ট ইন্টারন্যাশনাল মানে ফার্স্ট ক্যাপিটালিস্টদের অ্যাসোসিয়েশন অলরেডি আছে, তো ওখানে ওরা সেকেন্ড ইন্টারন্যাশনাল কোনো নাম না দিয়ে এটাকে সেকেন্ড ইন্টারন্যাশনাল বলে একটা কমিটি তৈরি হলো, একটা অর্গানাইজেশন তৈরি হলো। সেই অর্গানাইজেশনটা ওই অর্গানাইজেশনটা যে হলো, এবার সব দেশের মধ্যে একটা, আমি কি বললাম কি আঞ্চলিক জায়গা ছিল, তারপর দেশ ভিত্তিক হলো, তারপর আন্তর্জাতিক হলো। তো এবার কি হলো, এটাতে একটা অ্যাসোসিয়েশন তৈরি হলো, কিন্তু তার সঙ্গে প্রত্যেকটা দেশে, যেমন জার্মানিতে, ইংল্যান্ডে, ফ্রান্সে সব আলাদা আলাদা মানে পুরো জাতীয় পার্টি, কি আন্তর্জাতীয় পার্টি বা ন্যাশনাল পার্টি যেগুলো হয়, ওই পার্টিগুলো সোশ্যালিস্ট পার্টি এবার তৈরি হয়ে গেল। এর আগে এই পার্টিগুলো ছিল না, পার্টি তো ছোট ছোট ছিল, কিন্তু সোশ্যালিস্ট পার্টি, এখানে দেখুন সোশ্যালিস্ট, জার্মানিতে সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টি এসপিডি, ইংল্যান্ডে লেবার পার্টি 1905 সালে হলো, আর ফ্রান্সে সোশ্যালিস্ট পার্টি বলে হলো। তার মানে সব জায়গায় সব দেশে একটা দুটো করে সোশ্যালিস্ট পার্টি মানে জাতি মানে নেশন ওয়াইজ আর কি এটা তৈরি হয়ে গেল। আমি যখন জার্মানি ইউনিফিকেশন পড়িয়েছিলাম, তখন আমি বলেছিলাম যখন ওটোমান বিসমার্ক যখন এলেন 1962-61 যখন উনি প্রাইম মিনিস্টার হলেন, উনি এসেই কিন্তু ডেমোক্রেটিক পার্টিকে ব্যান করে দিয়েছিলেন।
আমার মনে আপনাদের মনে আছে ডেমোক্রেটিক পার্টিকে ব্যান করে দিয়ে, কিন্তু যেহেতু আমি কি বলেছিলাম কি ডেমোক্রেটিক পার্টিকে আপনি ব্যান করতে পারবেন, কিন্তু তার চিন্তাধারাটাকে কি করে ব্যান করবেন? ব্যান করতে পারবেন না। তাই উনি পার্টিটাকে তো ব্যান করলেন, কিন্তু ওই চিন্তাধারা ওখানকার লোক যে এই সোশ্যালিজমটা যেটা ভাবছে তাকে কাউন্টার করার জন্য, যাতে ওই লোকরা না রেগে যায়, তখন উনি কি করেছিলেন? উনি হেলথ ইন্স্যুরেন্স বের করেছিলেন, অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স বের করেছিলেন, এবং তার সঙ্গে পেনশন স্কিম বের করেছিলেন। মানে হিসাব মতন আমি যেটুকু জানি, পৃথিবীতে প্রথম অ্যাক্সিডেন্ট বেনিফিট মানে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স কিন্তু সবার আগে জার্মানিতে ওটোমান বিসমার্ক এনেছিলেন এই ডেমোক্রেটিক পার্টিকে ব্যান করার পর। ঠিক আছে, যাতে ডেমোক্রেটিক লোকরা যাতে, কারণ ডেমোক্রেটিকের কাজ কি হচ্ছে, সরি সরি সোশ্যালিস্ট সোশ্যালিস্ট পার্টি সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টি। তো সোশ্যালিস্ট পার্টির কাজ কি হচ্ছে? সোশ্যালিস্ট পার্টির কাজ হচ্ছে সোশ্যালিজম মানে কি, দেশের যা সম্পত্তি আছে যেন সবার মধ্যে ভাগ করা হয়, সবাই যেন বেনিফিট পায়। তো যখন উনি ডেমোক্রেটিক পার্টিকে ব্যান করে দিলেন, কিন্তু যখন সব মানুষকে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স দিয়ে দিলেন, হেলথ ইন্স্যুরেন্স দিয়ে দিলেন, বৃদ্ধ মানে ওল্ড এজ পেনশন দিয়ে দিলেন, তাহলে আর কি চাই? আর তো কিছু চাই না। তার মানে লোকে খুশি, লোকে তো আর পার্টি নিয়ে ব্যাপার নেই, লোকে চাইছিল কি যেন সবার কাছে সরকারের কাছ থেকে অনুদান বা তাদের কাছ থেকে বেনিফিটটা পাওয়া যায়। তো এই পার্টিটা সেটাই আমার হঠাৎ মনে পড়ে গেল। ঠিক আছে, তো তার মানে কি, তার মানে আমি যেখানে ছিলাম, তাহলে আমি বারবার অন্য জায়গায় চলে যাই, কারণ অনেক গল্প মানে সব কিছুর সঙ্গে সব গল্প জড়িয়ে আছে। এখন আমি লেবার পার্টির একটা গল্প আছে, কিন্তু আমি এখন করবো না। তো আমি এটা আমার মনে পড়ে গেল। ঠিক আছে, তো এটা হচ্ছে, তো এই পুরো সিস্টেমটা ইন্টারন্যাশনাল হলো, ন্যাশনাল পার্টিও প্রত্যেকটা দেশের মধ্যে, আমি এই তিনখানাকে করে দিলাম, এই তিনখানা দেশের মধ্যে ন্যাশনাল পার্টি, এই পার্টিগুলোর এই নাম, এবং পারলে আমি ফ্ল্যাগটাও দিয়ে দেবো এখানে, যাতে আপনারা বুঝতে পারবেন কি এগুলো এরকম ব্যাপার। এদের ফ্ল্যাগটা খুব সিম্পল, এসপিডি লেখা আছে লালের মধ্যে। ঠিক আছে, তো লেবার পার্টি তো আমরা মাঝে মাঝে ইংল্যান্ডে দেখি, তো সোশ্যালিস্ট পার্টিটা হচ্ছে একটা হাত নিয়ে কিরকম একটা আছে, তো ওটা আছে। ঠিক আছে, তো এটা আমাদের হয়ে গেল। আমি তাহলে এবার শেষ করছি। এবার কি হলো, এবার এই পার্টিগুলো তো তৈরি হয়ে গেল, কিন্তু পার্টির আদর্শটা কি হবে? এই সব পার্টিগুলো যে আলাদা আলাদা সোশ্যাল পার্টি, এখানে দেখুন না সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, এখানে কি লেবার পার্টি, লেবারও মানে কি যারা কি লেবার হয় তাদের পার্টি, এখানে সোশ্যালিস্ট পার্টি। তো এই ধরনের যে পার্টিগুলো হলো, এবার এই পার্টিগুলো তো, আমি যখন একটা পার্টি মানে কি, একটা জিনিস ভালো মতো মনে রাখুন, পার্টি মানেই হচ্ছে পলিটিক্স। পার্টি যখনই তৈরি হয়ে গেল মানে এরা পলিটিক্সে ঢুকে গেল। এতক্ষণ কিন্তু পলিটিক্সে এরা ঢোকেনি, নিজের মধ্যেই নিজেরা ভাবতো, নিজেরা কথা বলতো, নিজেরা হতো। সোশ্যালিজমের, ডেমোক্রেটিক, লিবার্টি এর ব্যাপারে কথা হচ্ছে, পার্টি তৈরি হয়নি। ছোট ছোট পার্টি হয়েছে, জ্যাকোবিনের মতন ছোট 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 পার্টি হয়েছে, মানে আঞ্চলিক ব্যাপার, মানে একটা ক্লাব টাইপের একটা ব্যাপার। কি হয়েছিল ফ্রান্সে যখন বিপ্লব হয়, তখন জ্যাকোবিনসদের 500খানা শাখা, 5,000 শাখা ছিল। তো এইটুকু ফ্রান্সের মধ্যে 5,000 শাখা, যেখানে 2.5 কোটি 3 কোটি লোক, তার মানে বুঝতে পারছেন এরকম অনেক পার্টি ছিল, কয়েকশো পার্টি ছিল। তার মানে কতজন করে আছে পার্টির মধ্যে? পার্টি তো মানে খুব একটা হয়েছে। তো এবার ওটাকে যখন বড় হয়ে গেল, যখন জাতীয় স্তরে এসে গেল, আর এদিকে তাহলে এবার তো আমাদের এরা যখন পলিটিক্সে ঢুকে গেল, এবার যখন এরা তো ভোটেও লড়বে, যে এবার ভোটে যখন লড়বে, তাহলে এদের আদর্শটা কি? একটা আদর্শ নিয়ে তো, আমি যখন কাউকে বলবো তখন আমার একটা আদর্শ, আমি কি চাই। এরা কি চাইছিল সবার আগে? এরা চাইছিল কি এই পুরো পার্টিটাই হয়েছিল আর কি ওয়ার্কারদের নিয়ে, ওয়ার্কারদের যে অবস্থা ছিল, বাজে অবস্থা ছিল তার উপরে। তো এরা বলেছিল বেটার লিভিং, ফাইট ফর দ্য বেটার লিভিং, মানে হাউসিং, স্যানিটারি বা এইসব যে ভালো মতন, মানে বেটার লিভ মানে ভালো মতন বাঁচার একটার জন্য, তার জন্য, আর ওয়ার্কিং কন্ডিশন যাতে খুব ভালো হয়। কি বলেছিলাম ফ্যাক্টরিতে যেটা ব্যাপার, তো ওরা ভালো মতন যাতে খেয়ে মানে কাজ করবে, কিন্তু কাজ করে যেন ভালো, ওদের লিভিং স্ট্যান্ডার্ড যেন ভালো থাকে, এবং ওয়ার্কিং কন্ডিশন যেখানে ওরা কাজ করছে, যেটা বলেছিলাম নোংরা জায়গায় কাজ করতে করতে ওদের মধ্যে অসুস্থতা আসছে, রোগ হয়ে যাচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো ওরা বলছে কি যেন কন্ডিশনটা, যারা ওয়ার্কার আছে তাদের যেন, তাদের থাকা বা যেখানে কাজ করছে সেখানে সেফটি গিয়ার বা ভালো একটা জায়গা, একটা ছোট একটা ক্যান্টিন
দেখা গেল লোকে যখন কাজ করছে যারা যেন একটা খেতে পায়, হ্যাঁ, তো এইসব ব্যাপার নিয়ে যেমনি আমাদের এখন আছে, এখন তো খুব 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 ভালো আছে, এখন সবকিছু খুব ভালো হয়ে গেছে। তো আমি তখনকার কথা বলছি, কখন 1860, 70, 80-র কথা, ঠিক আছে, মানে আজ থেকে 140 বছর আগেকার। তো সে সময় ওরা আর একটা কি হলো, ওরা কি করলো, এবার কি হয় কি, এই যখন পার্টিটা হচ্ছে তখন ওরা কি করলো, কি লোকের সাপোর্ট নিতে হবে, কেন কি লোক আমার সঙ্গে কখন আসবে, তখন ওরা কি করলো, ওরা এই পার্টিগুলো তখন তো খুব একটা ভালো হলো না, এই পার্টিগুলো একটা ফান্ড তৈরি করলো। কোথায়? হ্যাঁ, এটা এই ফান্ড তৈরি করলো, মানে একটা সবার কাছ থেকে চাঁদা নিয়ে, এবার যখন সে পার্টি হয়েছে তখন মেম্বারশিপও ছিল। আপনারা দেখেছেন ফ্রেঞ্চ রেভলিউশনের সময় জ্যাকোবেন্সদের মেম্বারশিপটা কম ছিল বলে সব লোক ওখানে জড়ো হচ্ছিল। তো কেন কি সব পার্টির একটা মেম্বারশিপ আছে, তো মেম্বার্স ওখান থেকে টাকা, মানে একটা ফান্ড জোগাড় করলো, যাতে কিছু টাকা জোগাড় করলো, এবং পার্টির যারা লোক মেম্বার আছে তাদের কোনো অসুবিধা হলে বা কোনো কিছু আর্থিক সাহায্য আর কি এরা দিত। এইভাবে করে লোকের মধ্যে একটু পপুলার হলো কি, হ্যাঁ, পার্টি যখন করছি পার্টি থেকে আমি কিছু পাচ্ছি, মানে পার্টি কিছু সাপোর্ট করছে, হ্যাঁ। তো এটা হলো। আর যেটা সব থেকে বড় কাজ, যেটা মানে ওরা চাইছিল, এটা সবাই চাইছিল, সেটা হচ্ছে কোথায় গেল, রিডিউস দ্য ওয়ার্কিং আওয়ার অ্যান্ড ভোটিং রাইট। আমি আগে বলছিলাম যারা সর্বহারা তাদের ভোটের রাইট ছিল না। ফ্রেঞ্চ রেভলিউশন যখন হলো তারপরে কিন্তু আবার যখন কনজারভেটিভরা এলো, ওরা আবার তারপরে যখন 1848-এ যখন 1830-এ যখন কি নাম, লুই ফিলিপকে যখন সরিয়ে যখন এটা হলো, তখন কি হলো, তখন আবার ওরা ঠিক করে দিল কি 25 বছর বয়সে যে হবে সেই ভোট দিতে পারবে, আর যাদের কাছে যে ট্যাক্স দেয় সে ভোট দিতে পারবে। এবং যারা এর আগে হয়েছিল অ্যাক্টিভ সিটিজেন, প্যাসিভ সিটিজেন, মেয়েদেরকে ভোট দেওয়ার অধিকার ছিল না। তারপর আবার যখন জ্যাকোবিনসরা এসেছিল তখন 21 বছর বয়সে আবার ভোট দেওয়ার অধিকার ছিল। তো ওদের কাছে খুব বড় একটা ব্যাপার ছিল যে, আর এর আগেও বলেছি, যারা মালিক ছিল তারা 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা করে খাটাতো, তাহলে খাটনি। তো ওরা একটা এ করলো কি, রিডিউস দ্য ওয়ার্কিং আওয়ার, মানে কাজ করার যে সময়টা যেন একটা কম করা হোক, নাহলে একদিনে একটা রোজের মধ্যে আমি 16 ঘন্টা কাজ করছি, তো খুব একটা ভালো জিনিস নয়। তো এটা খুব ভালো একটা, খুব মানে এটা খুব মানে সাড়া দিয়েছিল। এবং ভোটিং রাইট, যাতে সবাই ভোট দিতে পারে, মানে এরাও যাতে সোশ্যাল, মানে সবাই মিলে ভোট দিতে পারে, কেন কি তখন তো ভোটের ব্যাপারটা এতটা আসছিল না। তো আমি যেটা বললাম কি, শুধু যারা ট্যাক্স দিত তারাই ভোট দিত। তো এটা নিয়ে এই আদর্শ আর এই ডিমান্ড নিয়ে বলে না, আমাদের দাবি মানতে হবে। তো আমাদের দাবি এটা ছিল, মানে এনাদের দাবি এটা ছিল, ঠিক আছে, আমার না, এনাদের দাবি ছিল কি এটা ছিল। কিন্তু এবার যখন এরা দাবি ছিল, কিন্তু আমি কি বললাম, যখন পার্টিটা তৈরি হয়ে গেল, এরা তো পলিটিক্যাল হয়ে গেল, এবার পলিটিক্সে ঢুকে গেল, তাহলে যখন ভোট হচ্ছে তখন মনে করুন কি 2-3টে পার্টি আছে, যারা দক্ষিণপন্থী, মানে যারা কনজারভেটিভ আছে, যারা তো মনে করেন 100খানা সিট আছে, তার মধ্যে হয়তো 60-70টা ওরাই পাচ্ছে, কিন্তু এরা এতটা পাচ্ছে না, কারণ এই পার্টিটা তো সবে তৈরি হয়েছে। তো এরাও যদি 20-30টা সিট পায়, তাহলে কি হবে, অন্তত বিরোধী দলের নেতা হয়ে নিজের যে ডিমান্ডটা আছে, যে আবদারটা আছে, তার সেটা আর কি ওখানে রাখতে পারে। তো এদের এইভাবে এদের কাজটা চলছিল, মানে নতুনভাবে এরা তৈরি হয়েছিল। এরা এখনো ক্ষমতায় আসেনি কোনো দেশে, কিন্তু এরা অ্যাকচুয়ালি ক্ষমতায়, মানে এই পুরো সোশ্যালিজম বা এই পার্টি, লেবার পার্টি বা এই সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টি, এরা কিন্তু অ্যাকচুয়ালি এসেছে 1914 পর। কবে? 1914-তে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরেই কিন্তু এই পুরো পার্টির আর কি উত্থানটা হয়েছে। সেই সময় রেভলিউশনও সে একই সময় হয়েছে। আমি যখন ওটা পড়াবো, তো আমি একটু আগে থেকে পড়াবো, হ্যাঁ, মানে 1905 কেন, আমি 1895 থেকে আমি ওটা পড়াবো, হ্যাঁ। তো এই ব্যাপারটা, তো এই হচ্ছে, যেহেতু এরা পার্টি বানিয়ে নিয়েছিল, তো এরা আর কি মোটামুটি ওই মন্ত্রিসভার মধ্যে বা লেজিসলেটিভ যেটা হয়, মানে পার্লামেন্টে, এদেরও পার্টিসিপেশন আর কি থাকতো। যারা সোশ্যালিস্ট ছিল, হয়তো পুরোটা থাকতো না, এটা মেজরিটি পায়নি, কিন্তু এদেরও কিছুটা, মানে কিছু লোক আর কি জিতে তো আসতোই। তো তারা আর কি অলরেডি লেজিসলেটিভ, আমরা ফ্রেঞ্চ রেভলিউশন সবসময় ফ্রেঞ্চ রেভলিউশন নিয়ে আসছি, কারণ কি ফ্রেঞ্চ রেভলিউশনই তো হয়েছিল লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, ওই ফ্রেঞ্চ রেভলিউশনের চেয়ে ছিল না লেজিসলেটিভ,
অ্যাসেম্বলি হবে, তো লেজিসলেটিভ যেটা আমাদের চারটে পিলার আছে না, হ্যাঁ, তো সেটা আছে। তো লেজিসলেটিভ এসে গেল, তারপরে কিন্তু তারপরে এটা গভর্নমেন্ট যারা ছিল তাদের মধ্যে কনজারভেটিভও ছিল, লিবারেলও ছিল, র্যাডিক্যালও ছিল। যেটা আমি বললাম, হয়তো কনজারভেটিভরা একটু স্ট্রং ছিল, হ্যাঁ, এরা বেশি ছিল, এরা একটু কম ছিল, কিন্তু এরাও ছিল। তার মানে এরা অলরেডি পার্লামেন্টে ঢুকে গেছে, পলিটিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে এরা পার্টিসিপেট করছে, এবং এই সব মানে সোশ্যালিস্টের আর কি আস্তে আস্তে উত্থান হচ্ছে। এবার যখন আপনি পার্টিতে আসবেন, আপনি যখন একটা পার্লামেন্টে চলে গেলেন, তখন আপনার পার্টি তো আস্তে আস্তে উত্থান হবেই, তাই না? ছোট ছোট পার্টিগুলো যখন একটা দুটো সিট পেয়ে যায়, তখন তাদের সঙ্গে আরো লোক জড়ো হয়। এটাই তো নিয়ম আমাদের এখানে, তো আমরা সবসময় দেখছি, এবং আমরা এটা রোজকার ব্যাপার। তাহলে আপনারা এই পুরো ব্যাপারটা আমি এই কমিউনিস্ট সোসাইটি কিভাবে হবে, কনজারভেটিভ কারা, রবার্ট ব্রাউন কি বলেছেন, লুইস ব্ল্যাঙ্ক কি বললো, কার্ল মার্কস কি বললো, ফ্রেডরিক অ্যাঞ্জেল কি বললো, মানে ওনাদের কি আইডিয়া ছিল, এই পুরো আইডিয়াটা পুরো আমি এই কি বলে সোশ্যালিজম ইন ইউরোপ, সোশ্যালিজমটা কি, ন্যাশনালিজম কি, ক্যাপিটালিজম কি, এবং এটা কিভাবে বাড়লো, এবং এটা কিভাবে সারা ইউরোপে ছড়ালো, এবং ছড়াবার জন্য প্রথমে একটা ছোট করে ছড়ালো, তারপর আস্তে আস্তে পুরো জাতীয়ভাবে একটা পার্টি তৈরি হলো, এবং তারপরে একটা ইন্টারন্যাশনাল পার্টি তৈরি হলো, যেটা হচ্ছে সেকেন্ড ইন্টারন্যাশনাল। ওরা একটা বানালো, এবং এদের মেন কাজটা যেটা ছিল, এই পুরো সোশ্যালিস্ট যারা ছিল তাদের মধ্যে র্যাডিক্যাল যারা ছিল তারা উগ্র ছিল, এবং যারা লিবারেল ছিল তারা বেশিরভাগই বুদ্ধিজীবী এবং যারা শিক্ষিত লোক ছিল, তারা কিন্তু মানে হঠাৎ আনতে চাইছিল না। কিন্তু র্যাডিক্যাল লোকেরা যারা ছিল, যারা উগ্র ছিল, যারা খুব নিচু তলার মানুষ ছিল, তারা খুব উগ্রভাবে এরা তাড়াতাড়ি চেঞ্জ আনার চেষ্টা করছিল। তারা আর কনজারভেটিভ যারা ছিল তারা কি করছিল, তারা চাইছিল কি আস্তে আস্তে আসুক, কিন্তু আমরা যেহেতু এতদিন ধরে আমরা রাজত্ব করেছি, তো আমাদেরকে একটু সম্মান দেওয়া হোক। তো এইভাবে পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে পুরোটা সোশ্যালিজমে দুটো পার্টের মধ্যে আমি এটা কমপ্লিট করে দিলাম। এরপরে কিন্তু মানে এরপরে যে ভিডিওটা আসবে সেটা হবে শুধু একমাত্র রাশিয়ান রেভলিউশনটা খুব মানে ইন্টারেস্টিং আর কি, খুব ইন্টারেস্টিং। আর আপনারা এভাবেই আমাদের ভিডিও দেখতে থাকুন। আশা করবো আমি পুরো ব্যাপারটা ভালো মতন বুঝিয়েছি। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটা টিপে দেবেন, যাতে আমাদের সব ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো আমরা এটা হয়ে গেছে। তো আমি একটা জিনিস বলতে চাই যে আমি এইভাবে ওয়ার্ল্ড হিস্ট্রির ওপর এবং জিওগ্রাফির ওপর ক্লাস 5 থেকে 12 পর্যন্ত এভাবে করে আমাদের আরো কিছু টিচার আসবে, যারা আর কি পুরো ব্যাপারটা পুরো আমি কি চাই, আমি চাই কি পুরো কনসেপ্টটা আমি বের করে নিতে চাই, কি কনসেপ্টটা কি ছিল তখনকার। আর আমি যতটা পারছি ইন ডিটেল আর কি সবাইকে ফটো দিয়ে দিচ্ছি, যাতে কি আপনারা ওটাও দেখতে পাবেন। ইয়ারলি পুরোটা আমি অনেক খেটে খুঁটে আর কি পুরো ব্যাপারটাকে রিসার্চ করে আমি পুরো ব্যাপারটাকে আমি তো এমনিতে জানি, কিন্তু আমি চাইছি কি আপনাদেরকে পুরো সিস্টেমেটিক ওয়েতে যাতে আমি বোঝাতে পারি, যাতে আপনারও বুঝতে সুবিধা হবে আর আমারও পড়াতে একটু আনন্দ হবে, তাই না? আমি অ্যাকচুয়ালি আমার জন্য একটা রিভিশন হয়ে যাচ্ছে, হ্যাঁ, আপনাদের পড়া থেকে। যাক, ঠিক আছে, তাহলে এরপরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।